আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমাদের হসপিটালে যাওয়া নেই, তো এর জন্যই ঘরের কাজ। তো ঘুম থেকে উঠেই মানুকে ডিম সিদ্ধ করে দিলাম, আর মানুর বাপি গেছে বাজারে বাজার করতে। সকালে লিকার চা খাওয়া হয়েছে, তো এখন এই চাটা মা আর আমি খাবো। কালকে যে দুধ এনেছিলাম, দুধ ছিল তো কিছুটা রেখে দিয়েছি, আর 2 কাপ মতন চা করলাম। তো চাটা খেয়ে এবার স্নান করে নেব। আর ডিম সিদ্ধ মানুর জন্য 2টো, আর আমাদের সবার জন্য একটা একটা করে করলাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আসলে তোমরা সকলে ভালো আছো। তো এখন বাজে 10টা, আমার দেখো সানটান হয়ে গেছে, কারণ একটাই নাইটি এনেছি। তো নাইটি তো বেশি আনিনি, কারণ এখানে জামা কাপড় আনা মানেই অনেক জামা কাপড়। তো বাসি নাইটি আমাদের তো ছাড়া অভ্যাস। একবারে আমি সকালেই স্নান করে নিই, একবারে নাইটি ধুয়েও দিই, ধুয়ে মেলে দিই। আর কয়দিন ধরে তো মানে আসার পরের থেকেই, আজকেই 9টার সময় স্নান করলাম, আর আসার পরের থেকে তো ওই 6টার মধ্যে 7টার মধ্যেই স্নান করা হয়ে যায়, করে টোরে একবারে বেরোই। তো এখন যাচ্ছি নারায়ণীতে, ছাদটাই কি রোদ। তো এখন যাচ্ছি নারায়ণীতে। মায়ের হচ্ছে কালকে না, মানে কালকে তো স্যার কবে দেখলো, পরশুদিনকে দেখলো, শুক্রবারে, তাই না? মাকে শুক্রবারে নারায়ণীতে নিয়ে গেলাম। তো হচ্ছে ওখানে লেট হয়ে গেছিলো। মায়ের যে কি বলেছে না বলেছে তোমাদের সাথে তো সেটা শেয়ার করাই হয়নি। তো মায়ের ওষুধ দিচ্ছিল না, তবু মানুষ বাপি জোর করে নিয়েছে। তো ভেবেছিলাম এখানে ইয়ের থেকে, মানে ফার্মেসির থেকে নারায়ণী সিএমসি 2 জায়গারই ওষুধ পাওয়া যায়। তো এখন কালকে রাত্রিবেলা ও ভাবছিল ওষুধ আনতে যাবে মার জন্যে। তো দেখে কি যে ওষুধের নামগুলোই লেখে নেই এখানকার, সিএমসি বলো বা ওই হচ্ছে ভেলুরের, ওরা আগে কম্পিউটারে তোলে, তারপরে ওষুধ লেখে কাগজে। তারপরে দেখে কি যে ওষুধের নামগুলোই লেখেনি এখানে। তো এখন আজকে রবিবার, মানুকে বের করবো না। আর সত্যি কথা বলতে আমাদের সারা রাত ঘুম হয়নি মানুষ জন্যে। তোমরা তো জানোই ভ্যাকসিনের পরে কেমন যায় সারা রাত, বারবার মানে গা দেখছি কেমন আছে না আছে। সব কিছু ওষুধ তো আমাদের কাছে রেডি থাকেই। আর হচ্ছে আমরা তো কতটা কেয়ারফুল তোমরা জানোই। তো সারা রাত ঘুম হয়নি, মানে ওকে দেখছি আর কি বডি, একবার এক একজন উঠে উঠে দেখছি যে গা হাত পা ঠান্ডা না গরম। কেউই ঘুমায়নি সারা রাত বসে বসে ফোন দেখে দেখেই সারা রাত কেটেছে। তো সন্তানের জন্য অনেক কষ্ট করতে হয়। এখন যাচ্ছি নারায়ণীতে মায়ের ওষুধ আনতে। এখানে কি আওয়াজ, কথাও বলা যাচ্ছে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানুকে তো ঘর থেকে বের করিনি, তো মানু বসে বসে মাকে সবজি কেটে দিচ্ছে। আমরা এখানে আসার পরে এবার তো দেখেছো, মা আসলে মায়ের বেশিরভাগটাই নিরামিষ হচ্ছে। সোমবার, শনিবার, শুক্রবার, অমাবস্যা, পূর্ণিমা সব মায়ের নিরামিষ। তো আজকে মা নিরামিষ না, আজকে রবিবার। তো মানু বললো মা একটু মাংস আনো। তো এই আসার পরেই 4 দিনের মধ্যে আজকেই মাংস এনেছে। ওর বাপি এনে দিয়ে গেছে মাংস। মানু ডাবের জল আর ডিম সিদ্ধ খেয়েছে। ঘরে ছাতু টাতু সবই আছে খাবার দাবার। তো আমি বললাম যে তুই ঘরে দিদাকে সবজি কেটে দে, আমরা দিদার ওষুধটা নিয়ে চলে আসি। চলো। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা ঠিক এই বড় বাজারে, মানে টিপু সুলতানের মন্দিরের এইদিকে যে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস ছাড়ে। তো অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়। তো আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো হাঁটতে পারবো। আর মানু আর মা থাকলে তখন আমরা রিজার্ভ অটো করি। তো রিজার্ভ অটো 150-200 টাকা নেয়, 170 টাকা, 180 টাকা, যে যেরকম আর কি নিতে পারে। তো নারায়ণী অনেকটাই দূরে, প্রায় অনেকটা টাইম লাগে এখান থেকে যেতে। তো মানুর বাপি বললো চলো আমরা হেঁটেই যাই, আর ওইদিকে রান্নার সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসি। মানু আর মা আছে, ওরা রান্নাটা করে নেবে। তো এখান থেকে দেখলাম বাসেও 30 টাকা বলছে, অটোতেও 30 টাকা। এই যে টিপু সুলতানের মন্দিরের এখান থেকে আমরা উঠলাম আর কি। জানো তো প্রায় 30-40 মিনিট, মানে অনেকটাই কিন্তু সময় নেয়। নারায়ণী হসপিটালটা অনেকটাই দূরে আর কি সিএমসির থেকে। তো আমাদের যেহেতু সিএমসিতে ট্রিটমেন্ট, তো আমরা সিএমসির এখানেই রুম নিই। আর যারা নারায়ণীতে ট্রিটমেন্ট করে ওখানেও ঘর ভাড়া পাওয়া যায়। মানে আমরা যখন মানে বসে থাকি পাশাপাশি সব শুনি যে তোমরা কোথায় আছো বাঙালিরা, তো বলে আমরা এখানেই রুম ভাড়া নিয়ে আছি। আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা বলি না আমাদের ওখানে ট্রিটমেন্ট হয়, তো আমরা সিএমসিতেই রুম ভাড়া নিয়ে থাকি। তো এই যে নারায়ণীতে চলে এসেছি, এখন ভিতরের দিকে যাব। মানে ডাইরেক্ট ফার্মেসিতেই যাব। তো ফার্মেসিতে ওখানে যাওয়ার পরে বললো যে আগে হচ্ছে বিল পেমেন্ট করতে হবে। তো এখান থেকে বলার পরে আবার চলে এসেছি বিল পেমেন্টের এখানে। তোমাদের তো উপরে ঘোরাতে পারিনি, মায়ের সার্জারির সময় তো উপরে পুরোটাই আমি চিনি। আর ওষুধগুলো মানুষ বাপিয়ে নিত আগেও অপারেশনের সময়। তো এখানে এক সিস্টারকে জিজ্ঞাসা করলো যে বিলটা কোথায় পেমেন্ট করতে হবে। তো বললো এর ভিতরে। দেখো আজকে তো রবিবার, তো হসপিটালে এমনি লোক কম, তারপরে নারায়ণীতে লোক থাকে সেরকমভাবে সিএমসির মতন না। তো এখানে অনেক সিকিউরিটি বা সিসি ক্যামেরায়, হসপিটাল মানেই সিসি ক্যামেরার আওতায় আমরা থাকি কিন্তু।
তো সেরকমভাবে ভিডিও একটা মানে ভয়তে ভয়তেই করি, নারায়ণীতে ভিডিও করার অ্যালাও নেই। আর সিএমসিতে অত লোকের ভিতরেও কিন্তু সিকিউরিটিরা অতটা আর কি চেক করে না। তো মানুর বাপি এখানে বিল পেমেন্ট করার পরে এখন ওষুধ আনতে যাব। তো এখানে ওষুধের বিল দিয়ে এখানে বসে আছি। তো একজন বাঙালি এই যে দাদা ভাইয়ের সাথে মানুর বাপি গল্প করছিল। তো এখান থেকে ওষুধ নিয়ে এখন আমরা যাব ওই অনেকটা সামনের থেকে হেঁটে হেঁটে গেলে এখান থেকে সে মানুর বাপিটাও জিজ্ঞাসা করলো অটো কত নেবে, সেই একই কথা বলছে, 2 জন মানুষ 150 টাকা নেবে। তো আমি বলছি চলো ওইদিকে আমরা হাঁটতে লাগি, হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে বাস দাঁড়ায় বা অটো দাঁড়ায় রানিং অটোতে উঠে চলে যাব। তো বললো কি হ্যাঁ ঠিকই বলেছে। তো এখানে দেখছি কি আজকে মন্দিরে না, আমি মা যখন ভর্তি ছিল তো তখন একবার আমি মন্দিরে এসেছিলাম, কিন্তু পুরোপুরি মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারিনি কোনো দিনই। তো আজকে দেখলাম ভীষণ মানে বড় অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে। তো ওর বাপি বললো চলো তো একবার দেখি। তো এখানে দেখছি দেখো নারায়ণীতে আবার এখানে জামা কাপড় তারপরে গোল্ড পাওয়া যায়। আমি বলছি বাবা হসপিটালের ভিতরে জামা কাপড়ের দোকান, গোল্ডের দোকান আছে, আমি তাই দেখছি মানে অনেকটাই বড় এরিয়া, কিন্তু সিএমসির মতন তো অতটা এরিয়া না। তবু এইদিকের এই পিছনের এই এরিয়াটা দেখালাম। আর যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে তোমাদেরকে পুরোটাই মানে শেয়ার করতাম। নারায়ণী যারা এসছো তারা তো জানো। তো এই মন্দিরে ভীষণ মানে সবাই এসছে আর কি, পৌষ সংক্রান্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে। তো আমাদের পেলোরুমের ম্যাডামও জিজ্ঞাসা করছে পৌষ সংক্রান্তি মানে আমাদের গঙ্গাসাগরের কথা বলছিল। গঙ্গাসাগর তো ফেমাস সবাই জানে। তো স্যারও বলছিল যে রিমি পৌষ সংক্রান্তিতে কী করেছো। তো বললো স্যার আমরা তো এখানেই চলে এসেছি, তো আমরা কী করবো। পেলেরুমের ম্যাডাম ওই গঙ্গাসাগরের মেলার কথা বলছিল। তো মানুর বাপি এখান থেকে না উকি ঝুঁকি মারছে। তো ও বলছে কি চলো ওই পাশ দিয়ে যাই তো দেখি ঢুকতে দেয় কি না। তো যেমন আমরা কোনো তীর্থেই গেলে বাইরে শুয়ে থাকি না, বাইরে শুয়ে থাকে যেখানে, তো দেখছি কি সবাই না মাটির ভিতরে শুয়ে আছে আর এখানকার লোক খালি পায়ে হাঁটতে পারে। তো ভীষণ রোদ আর গরমও হয়ে গেছে, আমি খালি পায়ে তবু না অনেক কষ্ট করে হাঁটছি, খালি পায়ে হাঁটতে পারি না। তো এখানে সবাই দেখছিলাম শুয়েছিল এখানে আর কি। আর এখানে জুতো মানে তীর্থস্থান মানে কিন্তু বাইরেটা নোংরা হয়ে থাকে। তো যাই হোক ভিতরে ঢুকলাম, ঢুকে না মানে কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না, সিকিউরিটিরা ঢুকতে দিচ্ছে না। তারপরে বুঝলাম এখানে লেখা রয়েছে ভিতরে ঢুকতে গেলে 150 টাকা করে টিকিট। তো মানুর বাপি এখানে দেখি সবাই খাবার দাবার খাচ্ছে। আর চেষ্টা করেছিলাম ভিতরে ঢোকার জন্য, কিন্তু প্রথমে জানতে পারিনি যে টিকিট কেটে ঢুকতে হয়। যেমন আমরা মায়াপুর নবদ্বীপ গেলে মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, তো সেরকমই নিয়ম, সেম একই রকম নিয়ম। তো যাই হোক মানুর বাপি বলছে কি না থাক ভিতরে আর ঢুকবো না, যার দেখার ইচ্ছা মেয়ে মা ওদের দেখার বেশি ইচ্ছে, তো ওরা যেহেতু নেই আমরা আর ভিতরে যাব না। মানু পুরোপুরি ভ্যাকসিন দেওয়া হয়ে যাক, সুস্থ হয়ে যাক, পরে একটা সময় এসে এই মন্দিরে আমি এই নিয়ে 2বার আসলাম, কিন্তু ভিতরে ঢুকে কিছু দেখতে পারিনি, মন্দির টন্দির ঠাকুর কপালে না থাকলে কিন্তু হয় না। তো আমরা বেরিয়ে গেলাম, আমি বলছি চলো চলো ওইদিকে মেয়ে রয়েছে, চলো মায়ের তো ওষুধ নেওয়া হয়ে গেছে। তো যাই হোক এই যে হাঁটতে হাঁটতে আবার এই মন্দিরের সামনে আসলাম, মানুর বাপিকে 2-3টে ফটো তুলে দিলাম। আমিও তো ফটো টটো তুলি না, তো না ওই গেটটা ধরে দাঁড়িয়ে রয়েছে, ভিতর দিয়ে খালি উকি ঝুঁকি মারছে আর আমি হাসছি। আমি বলছি কি যে উকি ঝুঁকি মেরে লাভ নেই, টিকিট না কাটলে ভিতরে এন্ট্রি হতে দেবে না। তো চলো এবার রুমের দিকে যাই। তো এখানে এই গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, এখানে সবাই ফটো তুলছে। তো আমিও গণেশ ঠাকুরের একটা ছবি তুললাম। আমি ফটো তুলিনি, ওই মানুর বাপিকেই যা ফটো তুলে দিয়েছে, আমি অতটা ফটো মটো তুলি না। তোমরা দেখবে আমার ফেসবুকে রিমি রূপাই আমার ফেসবুক, আমি সেরকম একটা পোস্ট করি না। ওই দেখো বেচারি দেখো গেটের সামনে তাও উকি মারছে, মানে ওর ওখানে আর কি ঢোকার ইচ্ছা খুব আর কি, সবাই দেখছে যে ভিতরে দেখছে কত লোক ভিতরে। তো ও না গেট ধরে না বলে না গেট ধরে অনেকে দাঁড়িয়ে থাকে অসহায়ের মতন, তো ও না গেট ধরে ওরকমভাবে দাঁড়িয়েছিল। তো আমি বললাম আসো চলো। তো এইখান থেকে এই যে রানিং অটো উঠে গেলাম। আর মানুকে আবার ফোন করলাম কি রে তোদের কি রান্নাবান্না হয়ে গেছে, বলছে এই হচ্ছে মোটামুটি। তো আমি বললাম আমরা মানে গেছি আর এসছি, বেশিক্ষণ একটা টাইম লাগেনি। তো রানিং অটো উঠে গেলাম, 30-60 টাকা যেতে আর আসতে হচ্ছে 60 টাকা, মানে 120 টাকা। না হলে রিজার্ভ করলে, এর জন্য ওদেরকে কাউকেই আনিনি, কারণ আমরা হেঁটে চলে যেতে পারবো। 120 টাকা, আর ওরা যদি থাকতো 300 থেকে 400 টাকা খরচা হতো। তো এই দেখো বাস স্ট্যান্ড, এখান থেকে যে সবাই বাসে উঠে এইদিক ওইদিক যায় না, তো সেই বাস স্ট্যান্ডের এখানে আমাদের নামিয়ে দিয়েছে। তো এখান থেকে অনেকটাই প্রায় 10 মিনিট মতন হাঁটতে হয়। তো এই যে আমরা হেঁটে যাচ্ছি, রুমে চলেও আসলাম। আর এখন খাওয়া দাওয়া করবো।
তো সকালবেলা জামা কাপড় তো কাঁচা ছিল, সেই জামা কাপড় মেলাই হয়নি, আর স্নান তো সবার সকালবেলা হয়েই গেছে। তো আমি বলছি একবারে মানে ঘরে এসে পরে জামা ছাড়বো, তো কাজগুলো আগে সেরে নিই। তো মা ওইদিকে রান্না করছে, পরে মানুর বাপি এসে রান্না করলো। মা মানে যেটুকু করেছিল কেটে কুটে রেখেছে। আজকে আমাদের শুধু মাংস ভাত হয়েছিল, আর কিছু হয়নি। মা হচ্ছে ডিম খেয়েছিল। মা তো আবার পোলট্রির মাংস খায় না, আর আমরা এখানে আসার পরে মাংসও কিন্তু খাওয়া হয়নি। এই আজকেই রবিবার, আজকে যেহেতু নিরামিষ না, কালকে আবার মায়ের নিরামিষ, তো এর জন্য একটু মাংস আনা হয়েছে। আর মা হচ্ছে ডিম খেয়েছিল, ডিম প্যারপেরি দিয়ে ভাত, আর আমরা হচ্ছে মাংস ভাত। তো এই যে জামা কাপড় মেলে নিলাম, মানুর বাপি ওইদিকে রান্না করছে, মা হাতে হাতে করে দিয়েছে। আমি বললাম যে কটা বাসন আছে বের করে দাও, একবারে বাসন কটা মেজে হাত পা ধুয়ে তারপরে মানে খাবো। তো সারা রাত তো ঘুম হয়নি মানুর ভ্যাকসিনের জন্যে। তো দুপুরবেলা না সবাই, তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা কিছু খাইনি আমি আর কি। তো বললাম একবারে 1:30টার সময় তাড়াতাড়ি ভাত দাও, আমার খিদে পেয়েছে। তো আমি ভাতটা বেড়ে দিলাম, সব খেয়ে দিয়ে সব আর কি। দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিল, কিন্তু মানু ঘুমায়নি। ও বলছে আমি দুপুরবেলা ঘুমাবো না, কারণ দুপুরবেলা ঘুমালে রাতে ঘুম আসতে চায় না। আবার কালকে অনেক সকাল সকাল উঠতে হবে মানু বলছে, এর জন্য দুপুরবেলা আমি ঘুমাবো না। কারণ কালকে আবার ডাক্তার আছে, মানুর হাইট ওয়েটের ডাক্তার। তো সকাল থেকে তো মানুকে তোমাদেরকে দেখানোই হয়নি। তো মানুকে সেই যে কালকে ভ্যাকসিন দিয়ে নিয়ে ঘরে ঢুকিয়েছি, আর এখন বাজে 5:30। এই এখন বের করলাম ওকে। ও বলছে আমি ছাদে যাবো জামা কাপড় তুলতে। তো আমি বললাম চল ছাদে জামা কাপড় তুই তুলতে যাবি। তো মাও এসেছিলো, মা নিচের ছাদে ছিল, আমরা উপরের ছাদে ছিলাম, কারণ ওই সিঁড়ি ভেঙে আবার আসবে। তো আমি বললাম তুমি নিচের ছাদে বসো, আমরা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো জামা কাপড় তুলে নিয়ে এসে তারপরে করলাম চা। তো চা খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের একটা সাবস্ক্রাইবার দাদাভাই এসেছিলো দেখা করতে, ওনার বাচ্চা, আর মানে ওরা মা আর বাচ্চা আসেনি, ও শুধু ওই দাদাভাই এসেছিলো। মানে এখান থেকে ওই যে সিএমসি দেখছো, এখান থেকে কিন্তু সিএমসি দেখা যায়, মানে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল। তো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা। আজকে কালকে তো সারা রাত আমরা কেউই ঘুমাইনি, সবাই ফোন দেখেছি। মানে মানুষ তো শুয়েছিল, এবার বারবার উঠে উঠে ওর বাপি একবার আমি একবার, মা তো পাশে ওর পাশেই থাকে। তো সবাই আর কি দেখছি, সারা রাতই কারোর ঘুম হয়নি। আর জ্বরের ওষুধ তো খাইয়ে দিয়েছি সঙ্গে সঙ্গেই, সেটা তো সকালে বললাম। তো এই পর্যন্ত আর জ্বরটার আসেনি, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মানু আর জ্বরটার আর কোনো অসুবিধা হয়নি। তো এর জন্যই তো, আর এমনিতেই কালকে তো সোমবার ডাক্তার আছে, হাইট ওয়েটের ডাক্তার, ওই ম্যাডাম দেখবে কালকে। তো আর কোনো অসুবিধা হয়নি। আমি হাইট ওয়েটের ডাক্তার না দেখলেও আমি মানে বাড়ির থেকে সেইভাবেই আমি টিকিট মিকিট কাটিনি, কারণ দোকান থেকেই টিকিট কাটবো, ওই রেলের থেকে কাটলে হবেও না, আর হচ্ছে ওই বিশ্বাসের থেকেই আমরা টিকিট কাটবো। তো আমি বলেছিলাম আগেই যে আমি 2-3 দিন থাকবো, ভ্যাকসিন দেওয়ার পরে এটাই নিয়ম, আমি বাড়ি যাব না, 2-3 দিন থাকবো। তো কালকে তো মানুষ ডাক্তার আছে, আর সন্ধ্যের থেকে ভিডিও করিনি, কারণ আমি ভিডিওর ক্লিপ দেখাইনি তোমাদের। আমাদের ঘরে আমার একটা সাবস্ক্রাইবার ছিল, যেহেতু উনি সরকারি সার্ভিস করে, কারোর থেকে অনুমতি না নিয়ে ভিডিও দিতে নেই, যেহেতু উনি সরকারি সার্ভিস করে। তো যদি দেওয়ার পরে ওনার যদি অসুবিধা হয়, মানে উনি এসেছিলো, ওই দাদাভাই এসেছিলো, দিদি আর আসেনি। তো আমার একটা আরামবাগের একটা হচ্ছে সাবস্ক্রাইবার, তো ওই সন্ধ্যের থেকে আমাদের রুমে ছিল, তো অনেক সময় ছিল, প্রায় 1-1.5 ঘন্টা ছিল। তো এই কারণে সবার সাথে গল্প করতে হয়, তো তো ওই গল্প করছিলাম বলে আর ভিডিও টিডিও করিনি সেরকমভাবে। তো তোমরা সারাদিন টেনশন করছো, কালকে যারা যারা ফোন করেছিলে সবার ফোন তুলতেও পারিনি, বা কারোর ফোনে মানে হোয়াটসঅ্যাপের SMS-এও রিপ্লাই দিতে পারিনি। তো আমি তো আজকে মানে বললামই তো মানে ইয়ে হয়েছে, তো আজকে সবার ফোন ধরেছি, বা হোয়াটসঅ্যাপেরও রিপ্লাই দিয়েছি, সবারই সব করেছি। আর আজকে আমাদের তো মাংস আর ভাত রান্না হয়েছিল, তো এখানে আসার পরে আজকেই মাংস হয়েছিল। তো সত্যি কথা বলতে ওই নারায়ণের থেকে এসে জামা কাপড় কাচা কেচে বাসন মেজে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর সবাই দুপুরবেলা আজকে ঘুমিয়েছে, কারণ এখানে আসার পরে ওই 7টার সময় প্রত্যেকদিন হসপিটালে গেছি, 7টার সময়, 6টার সময় উঠে আমরা একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এখানে সে যেই হোক, যেই পেশেন্ট আসুক, কারোরই এখানে আসলে ঘুম হয় না। মানে এখানে আসা মানেই টেনশন, আর মানে প্রেশার সবারই হাই হয়ে যায়। আগের দিনকে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, আসামে বাড়ি, ওই হাইট ওয়েটের ওখানে। মানে আমার ওই হাইট ওয়েটের ওখানে এত চিন্তা, মানে ওদের কোনো ভিডিও করিনি, আমি ইয়েও করিনি। তো বলছে জানো না যে এখানে আসলেই মানে প্রেশার হাই হয়ে যায়। আমি বলছি এটা একদম ঠিক বলেছো, প্রেশার মানে একদম হাই হয়ে যায়। তো
মানু তো দেখলে ছাদে জামা কাপড় আনতে গেল, তো তোমাদের সারাদিন পরে তখনই মানুকে দেখিয়েছে, তো মানুর মুখেই তোমরা শুনবে মানু কেমন আছে। তো এটা নিয়ে প্রচণ্ড মানে চিন্তা ছিলাম। আর মায়ের তো নারায়ণের থেকে ওষুধ এনেছি, তো মায়ের কে নিয়েও দৌড়াদৌড়ি। সত্যি কথা বলতে মায়ের ব্যাপারটা তোমাদের শেয়ারই করা হয়নি। মার হচ্ছে নারায়ণীতে মানে স্যার মানুকে দেখলো যে শুক্রবারে, তো ওখানে দেখে তোমাদের সাথে কিছু বলা হয়নি। ওই মায়ের তো দেখবেই না, মার 22 সালে অপারেশনের পরে মাকে বলেছিল 1 গ্লাস জল ভরেও খাবে না। তো মা মাঠে কাজ করেছে রীতিমতন, সিম তুলেছে, মাচার নিচে বসে বসে চাল কুমড়ো শশা লাউ সবই তুলেছে। তো মায়ের অপারেশন যে করেছিল ভালো ডাক্তার, দেখো সিএমসিতে করলে আরও সাকসেসফুলটা বেশি হতো। যেমন টেনে টেনে হাঁটে, নারায়ণীতে করেছে টেনে টেনে হাঁটতে, কিন্তু সিএমসিতে করলে হয়তো সাকসেসফুলটা বেশি হতো। কিন্তু সিএমসিতে প্রচণ্ড টাইম লাগে তখন উনি মানে এত ব্যথা যন্ত্রণা হচ্ছিল, উনি ধৈর্য সহ্য রাখতে পারছিল না, এর জন্যই নারায়ণীতে অপারেশনটা হয়েছিল। দেখো অপারেশন যেখানেই হোক সাকসেসফুলের পরে নিজের কাছেও কিছুটা, উনি মাঠে কাজ করেছে, কি লাভটা হলো, 2.5 লাখ টাকা দিয়ে অপারেশন করেছিল, টোটালে খরচা পড়েছিল সবকিছু খরচা টচ্চা দিয়ে টোটালে 2.5 লাখ টাকা, তাতে লাভটা কি হলো? মাঠে কাজ করার পরে ওনার অপারেশন যেখান থেকে অপারেশন হয়েছে, তো সেই উপর থেকে আবার ফাটল ধরেছে, তো অপারেশন নষ্ট হয়ে গেছে, আবার অপারেশন করতে হবে, সেম টাকা। তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি, সেম টাকায় লাগবে বলে দিয়েছে। আগেরবার যা খরচা হয়েছে এবারও তাই খরচা হবে। এবার মা বাড়িতে গিয়ে বাবাকে, আমার বড় বৌদির কাছে আমি শেয়ার করেছিলাম, তো বড় বৌদি হালকা পাতলা বাবাকে বলেছে, আমি তো কিছু বলিনি বাবাকে, কারণ বাবা বয়স হয়েছে, কিছু যদি হয়ে যায় আমরা এখানে রয়েছি। দাদা বলছে আমিও বাবাকে কিছু বলিনি, বদ্দা বললো। তো আমার বড় বৌদি একটু বলার পরে আজকে বাবা আমাকে জিজ্ঞেস করছে, কারণ মেয়েকে নিয়ে টেনশনে রয়েছি। বাবাও আমাকে মানে মার সাথে মেয়ের সাথে বাবার কথা হচ্ছে, কিন্তু আমার শুধু বদ্দা বাদ দিয়ে আমি আদার্স কারোর সাথে কোনো কথাই আমার হয়নি। বদ্দাকে ওই রক্ত দিয়ে বেরোচ্ছে যখন, তখন বললাম হ্যাঁ দা রক্ত দেওয়া হয়ে গেছে, মানে বের করা হয়ে গেছে। যখন ভ্যাকসিন দিয়ে বেরোচ্ছি তখন বদ্দাকে একটা কথাই বলে দিয়েছি, জানি বদ্দাকে বললে বাড়ির সবাই জেনে যাবে। তো এইটুকুই কথা। এখন মা বাড়িতে যাক, মা ডিসিশন করুক কি করবে, ওরা কি অপারেশন সেম টাকায় লাগবে। তো বাবা সিএমসির কথা বলছিল, আমি যে সিএমসিতে যার হাতে একবার অপারেশন হয়েছে তার হাতেই থাকা ভালো, কারণ সিএমসিতে করতে গেলে আবার তোমার সেই আগের মতন টাইম লাগবে, পয়সাও বেশি লাগবে, 3.5 লাখ টাকা চেয়ে বসে থাকবে, আবার বেডও পাবে না। এখানে এত পেশেন্ট বলে তো বেড পাওয়া যায় না। আর ওখানে আজকে যাবে তুমি, কালকে তোমার অপারেশন করে দেবে, আর এখানে তোমার 3 মাস 6 মাস 9 মাস ঘুরতে হবে। আমাদের বিএমটি নিয়েই তো তোমরা দেখেছো, তো এখানে বেডই পাওয়া যায় না। তো এই হচ্ছে কথা। তো চলো একটু মানুষের সাথে কথা বলবে। আর একটা কথা দেখো, মানু কিন্তু বাড়িতে ফুল করেছে, এখানে আঁকা খাতা আর একটা বই নিয়ে এসেছিল, তো এই দেখো এতগুলো ফুল করেছে মানু। মাকে আবার বলছে, ও দিদা আমি বাড়িতে যেগুলো করেছি, টেনে যেগুলো করেছি সেগুলো বাদ, আর এখানে 1000 করলে আমাকে 1000 ফুল করলে 50 টাকা। তো বলছে দিদা আমি যদি 1000 ফুল করি আমার 50 টাকা দেওয়া। হ্যাঁ দেখো মানু এগুলো করেছে এখানে আসার পরে, আর টেনে বাড়িতে যেগুলো করেছে সেগুলো কিন্তু বাদ। তো মানুষের সাথে একটু কথা বলো লাস্ট। বলো তোমার মানে শরীর থেকে যে প্রথম ব্লাড বের করলো, তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে আজকে তুমি কেমন আছো? এখন কালকে তো ভ্যাকসিন দিল, এখন একটু ফিট আছি, এখন সমস্যা নেই। লড়াই তো করেই যেতে হবে, কষ্ট তো করতেই হবে না। আর আমি মানে আমার মাকে তাই সবসময় বলি যে কষ্ট করে যাও, এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই 3 দিন ধরে যা কান্না করেছে মা, সেটা শুধু আমরাই জানি। আর এমনি তো ঠিক মানে যখন শুনেছি তখন তো একটু খারাপ লেগেছে যে রক্ত বের করবে, কিন্তু এখন ঠিক আছে। আর পুরো আমাদের বড়দের মতন ডোনেট, মানে যেমন আমি যেমন এত বছর ধরে ডোনেট করতাম। কলকাতায় কি করে জানি না, মানে ওখানে তো হয়তো ডাইরেক্ট সুইটা ঢুকিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, এখানে তো অনেকটা বড় সুই থাকে, মানে প্যাকেটের সাথে যে সুইটা লাগানো থাকে ওইটা অনেক বড় থাকে, ওইটা ডাইরেক্ট দিলে মানে এখানে পুরো গর্ত হয়ে গেছে, মানে সুইটা এতটাই বড়, এবার ওটা ডাইরেক্ট দিলে প্রচন্ড ব্যথা লাগবে। তাই জন্য প্রথমে একটা অ্যানেস্থেশিয়া, এইটুকু জায়গায় অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য একটুখানি ইঞ্জেকশন প্রথমে ঢোকানোর পরে ওটা দিয়ে দিল। আর হয়তো ভালো কেচি টেচি দিয়ে তুলো দিয়ে লাল ওষুধ টষুধ দিয়ে পরিষ্কার করলো, বড় বড় 2টো তাওয়াল বেছালো, শুধু এইটুকু জায়গা ফাঁকা রেখেছিল। দেখি হাতটা দেখি, এইটুকু এই এতটা একটা তাওয়াল, এতটা একটা তাওয়াল, শুধু এইটুকু জায়গা ফাঁকা ছিল। তারপরে প্রথমে ওই ছোট ইঞ্জেকশনটা দিল। ওকে বলছি যে আমি বলছি যে আসতে, বলছে হ্যাঁ আসতে দেবো। প্রথমে দিয়েছে,
বলছে লাগছে, আনছি না, লাগছে, আনছি না, এই ব্যথা কি আর লাগে? হ্যাঁ বিএমটি করে এসছি, বলছে হ্যাঁ। তারপরে যখন বের করে তখন তো লাগে, বলছে লাগছে, আনছি, এবার একটু লাগবে, বলছে হয়ে গেছে। তারপরে তারপরে তুলে চাপা দেয়নি, কিছুই করেনি। ওইটা দেওয়ার সাথে সাথে ওই প্যাকেটটা নিল, নিয়ে বড় সুইটা ঢোকালো। ব্যথা করেনি, কিন্তু যখন ঢুকিয়েছে একটু বুঝতে পেরেছি। তারপরে তো শ্বাস করে রক্ত আসলো। তারপরে প্যাকেটটা ওই পাশে ওজন বাটখারা যে হয় আর কি, ওই ওজন বাটখারা ছিল, ওর মধ্যে রাখলো, রেখে উনি ধরেছিল। আর আমার চারিদিকে 5-6 জন সিস্টার দাঁড়িয়েছিল। আমাদের তো ঢুকতেই দেয়নি। বড় যে মেন সিস্টার যেগুলো ব্লু কালার ড্রেস পরেছে, ও আমার মাথা ছিল। তারপরে এরকম বলছিলাম যে আগে রক্ত দিতে হতো, এখন আবার রক্ত বের করতে হচ্ছে। তা উনি বুঝতে পারেনি, প্রথম ভাবছি কি যে হয়তো রক্ত বের করে আবার দেয়, এরকম ভেবেছে। তারপরে আমি বলছি না, বলছে ও ট্রান্সপ্লান্টের আগে দিতে হতো, এখন আবার বের করতে হচ্ছে। আমি বলছি যে হ্যাঁ। তারপরে বললো যে মাঝখানে বললো যে পাপা কো চাইয়ে। আমি প্রথম বলছি যে না, তারপরে বললাম যে হ্যাঁ। তারপর আমি তো তোরা দেখা হোগা। আমি তো তুমি দেবেই না, যখন জিজ্ঞাসা করার কি ছিল। আমি তো মানে মিথ্যে কথা বলে যাচ্ছি যে জল খাবে, ও জল খাবে, তোরা দেখার জন্য এরকম করছে না। তুমি যখন নেক্সট টাইম মানে বাপি যাওয়ার পরে আসলা, বললো না অ্যালাউ নেই, আমি শুনছি, তখন আমাকে ইনজেকশন দেয়নি, তখন তুলো দিয়ে আমি তোরা দেখার জন্য বলছি ও জল খাবে, ও জল খাবে, এরকম বলছি। করছে। তারপরে নার্সটা দাঁড়িয়েছিল, উনি ধরে ওই নার্সের সাথে কথা বলছিল। 5 মিনিটও লাগেনি, হাতে বলছিল স্মাইলি বট দেবে। তারপরে ওরা কি তারপরে তো মানে কয়েক ঘন্টা তো ওটা তো রাখবে লেগেছিল। তারপরে স্মাইলি বট দেয়নি, এমনি হাত কেমন করলো, 5 মিনিটও লাগে মানে বের করতে। এখন ঠিক আছো তো? তারপরে চিপকিয়ে দিল আঠা দিয়ে। তোমার ফুলটা দেখাও। তারপরে 3টে ইনজেকশন দিয়েছে, আবার এখানে 4টে সুই ফুটালো একদিনে। হ্যাঁ এখানে আর এখানে ভ্যাকসিন দিয়ে। এইখানটা যে দেয় আমি তো দেখতে পাই না, বাপি আমাকে পরে বলছে পুরো সুইটা ঢুকিয়ে দেয়নি। তো এখনো পুতুল নিয়ে খেলা হচ্ছে। তো দেখো এই যে কাকদ্বীপের কাকিমা আবার ফোন করলো, বললো কি সোনা ফুল কি করে বানায়, আমাকে একটু ভিডিও করে পাঠাও না। তো আবার ভিডিও করে মানু আবার হোয়াটসঅ্যাপে কাকিমাকে পাঠালো। তো দেখো মানু করতে পারে, আমি পারি না, সত্যি বলছি এই ফুল করতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টে, তোমাদের আশীর্বাদে একটা বাচ্চার জীবন 14 বছর ধরে এই কষ্ট লড়াই, জানি না এখনো কতদিন ভগবান আমাদের এই লড়াই শেষ করবে। আজকের মতন টাটা।